হ্যালো প্রিয় মানুষজন, কেমন আছো তোমরা? আমি প্রীতম বলছি। আজকে ছায়াস্পর্শ উপন্যাসের যে গল্পটা তোমাদেরকে শোনাবো, সেটা আমার মনে হয় তোমরা যারা নিষ্পাপ ইনোসেন্ট রয়েছো, তোমাদের জন্য নয়। এই পর্বটা না একটু বড়দের। তো যারা পুচকে বা পুচকি রয়েছো, বয়েজ অ্যান্ড গার্লস, তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো। ওকে? তো চলো, বেশি কিছু বলছি না, হালকা ডিসক্লেমার দিয়েই দিলাম, শুরু করা যাক। রাত প্রায় ৯:২৬। রেজা ঘরে এলো। খাটের উপর ওড়নায় মুখ ঢেকে বসে রয়েছে রাইসা। রেনুর মা বসিয়ে রেখে গেছে। রেজা দরজা লাগিয়ে এসে খাটের উপর বসল। রায়সার ঘোমটা দুহাতে সরিয়ে কিছু সময় তাকিয়ে থাকলো। সারাদিনে এত এত ধকলে রায়সার মুখটা ছোট মোটো হয়ে গিয়েছে। গায়ে মোটা একটা শাড়ি। রেজা সেদিক খেয়াল করে বলল, শাড়িতে অস্বস্তি হচ্ছে তোমার? রায়সা মাথা নাড়ালো। তার সমস্যা হচ্ছে। যদিও রায়সা না বললেও রেজা ঠিক বুঝে যেত। সারাদিন বাচ্চামি করে ছুটে বেড়ানো মেয়েটা ক্ষণিকেই কেমন বড় হয়ে গিয়েছে। বিয়ে হয়েছে। রেজা উঠল। আশেপাশে তাকিয়ে দেখল তেমন কোনো কাপড়ের ব্যবস্থা নেই। এদিক ওদিক তাকিয়ে গোসলখানায় গেল। চোখে মুখে পানি ছিটিয়ে এসে বলল, বসো, তোমার সুবিধার আয়োজন করে আসি। রেজা বেরোবে, হঠাৎ দরজায় শব্দ হলো। কেউ ডাকছে। রেজা গিয়ে দরজা খুলল। রেনুর মা হাতে দুটো শপিং ব্যাগ নিয়ে দাঁড়িয়ে। রেজা জিজ্ঞেস করল, এলা কি চাচি? রেনুর মা ব্যাগ দুটো এগিয়ে দিল। এক গাল হাসি দিয়ে বলল, ছোট নবাব পাঠাইছে, আপনার লাগে একখান লুঙ্গি আর গেঞ্জি, আর বউয়ের লাগে একখান শাড়ি। রেজা ব্যাগ নিল। রেনুর মা চলে যেতে দরজা লাগিয়ে বিছানায় এসে বসল। শাড়িটা বের করে রাইসার হাতে দিয়ে বলল, পাল্টে এসো, আরাম লাগবে। রাইসা শাড়ি হাতে বিছানা ছেড়ে মেঝেতে নামল। তারপর গোসলখানায় না গিয়ে রেজার সামনেই শাড়ি খুলল। রেজা বিরক্ত গলায় ধমকে উঠল, কি করছো মেয়ে? চোখ নেই? রেজা দাঁতে ঠোঁট কামড়ে নিশ্চুপ থেকে বলল, শরম করছে না তাই না? পুরুষের সামনে বস্ত্র খুলে মাটিতে ফেলেছ? হুম, করছে না। রেজা কৌতূহলী হলো। পূর্ণ দৃষ্টি রাইসার শাড়ি পরার দিকে রেখে বলল, লাজুকতা মেয়েদের জন্য সৃষ্ট, তবে তোমার মাঝে অনুপস্থিত কেন? রাইসা শাড়ি কুচি তুলছিল। হাত থামিয়ে রেজার চোখে তাকিয়ে থাকে। কয়েক সেকেন্ড পর দৃষ্টি সরিয়ে পড়ল, রাতে বস্ত্র ছাড়াই আমার দেহ প্রদর্শন করেছেন আপনি। সেই সুবাদে সমাজের লোক ওড়নাবিহীন আমায় নষ্টা বলে চিনেছে, বেশ্যা বলেছে বহুবার। আমার যা যাওয়ার সব গিয়েছে। আপাতত এসব লজ্জাশরমে কী কাজ বলুন? রেজা হাসল, তোমার নিকট আমি অপরাধী রয়ে গেলাম রাই। রাইসা মলিন হাসল। সে হাসিতেই মেয়েটা কত শত বেদনা লুকালো কে জানে। শাড়িটার কুচি গুঁজে নিয়ে রেজার পাশে এসে বসল। রেজা বলল, এদিন হয়তো স্মরণীয় হয়ে ইতিহাসের পাতায় তুলে রাখা উচিত রাই, তবে যদি মনের খিদেটা মেটে। রাইসা এইসব কথায় বেশি একটা পাত্তা দিল না। খাটের উপর বাবু হয়ে বসে দুখান হাত রাখল রেজার গালে। মুখটা নিজের দিকে ফিরিয়ে নিল। চোখে চোখ মিলিয়ে তাকিয়ে থাকলো কয়েক মিনিট। দুজনের চোখের পলক পড়ে না। নীরবতা ভেঙে এক পর্যায়ে রাইসা বলে, আপনি ঠকেছেন জনাব, ভীষণ রকমের ঠকেছেন। রাইসা হাত নামিয়ে নিল। চোখ সরিয়ে নিল রেজার থেকে। রেজা প্রশ্ন করল, কারণ? কারণ ছেলেরা মূলত নারীর সৌন্দর্যের প্রেমে পড়ে, অথচ আপনি এক শ্যাম কন্যার স্বামী হয়েছেন। রেজা কিছুক্ষণ নীরব থাকলো। বিছানা ছেড়ে গিয়ে ঘরে জানলা খুলল। পশ্চিমা বাতাস হু হু করে ঘরে ঢুকছে। রেজার চুল উড়িয়ে চলেছে। প্যান্টের পকেট হাতড়ে একটা সিগারেট আর লাইটার বের করল। লাইটার কয়েকবার জ্বালানোর পরে আগুন জ্বলল। তারপর সিগারেট ঠোঁটে চাপিয়ে আগুন দিল। লম্বা লম্বা কয়েকবার টান দিয়ে ধোঁয়া গিলল। রায়সা এত সময় সব দেখছিল। রেজার নিচের ঠোঁটের এক কোণে একটু কাঁটার দাগ। এমনি সময় চোখে পড়ে না, তবে সিগারেট টানলে স্পষ্ট হয়। রেজা আরও একটা টান দিয়ে ধোঁয়া গিলে বলল, ছেলেরা মূলত নারীর সৌন্দর্যের প্রেমে পড়ে, এটা চিরন্তন সত্য। তবে তার থেকেও বড় সত্য ভাগ্য, নসিব। যা থাকিবে নসিবে তাহাই মিলিবে। সুতরাং নারীর সৌন্দর্য জীবন নয়, ভাগ্যে যা রয় তাহাই জীবন। রাইসা মনোযোগ দিয়ে শুনল। তারপর উঠে দাঁড়ালো। এগিয়ে এসে রেজার কাছে দাঁড়িয়ে সিগারেট হাতে নিয়ে ছুঁড়ে জানলার বাইরে ফেলল। রেজা নির্বাক। রাইসা আবারও তার গালে হাত রাখল। আমায় পেয়ে জীবন খাতায় কয়েক ধাপ পিছিয়ে গেলেন তাই না? রেজা তাচ্ছিলের হাসল। জীবনটা সংক্ষিপ্ত রায়,
এই জীবনে আক্ষেপের পথ খোলা রেখে অকালে নিজেকে খুন করা যথেষ্ট কোনো কারণ নেই আমার কাছে। রায়সা গাল থেকে হাত নামালো, হতাশার শ্বাস ফেলল। রেজা আবারও বলল, তবুও বলছি, এক শ্যামাঙ্গিনীর টানা দুটো চোখের মায়া আমায় তার ভালোবাসার স্নিগ্ধতায় আবদ্ধ করার জন্যই কি যথেষ্ট নয়? রায়সা নিশ্চুপ থাকল। রেজা তাকে নিজের দিকে ফেরালো। রায়সার চোখের কোণের বিন্দু পানি আঙুলে তুলে জিহ্বা দিয়ে চেটে নিল। জীবনটা আফসোসের সুতোয় বেঁধে কি হবে? বড়জোর প্রাপ্তির খাতায় কয়েকটা দীর্ঘশ্বাস জমা রইবে। তার চেয়ে ভালো হাত ধরো রাই, গোটা জীবন দুজনে একসাথে কাটাই। রায়সা ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। রেজা এগিয়ে এসে কোলে তুলে নেয় তাকে, হেঁটে যায় বিছানার দিকে। একদম নিকটে এসে শুয়ে দেয় রায়সাকে। তলপেটে প্রজাপতি উঠছে মেয়েটার। রেজা ধীরে ধীরে বুক হতে শাড়ির আঁচল নামিয়ে দেয়। এরপর নিজের গায়ের পাঞ্জাবি খুলে একেবারে বস্ত্রবিহীন হয়। ধীরে ধীরে ঝুঁকে গিয়ে মুখ ডুবায় রায়সার গলায়। রায়সার চোখের কোণে পানি এসেছে। রেজা বেশ যত্নে ভালোবাসার চিত্র অঙ্কন করতে ব্যস্ত। এক এক করে ব্লাউজের প্রতিটি বোতাম খুলে আবারও ঝড় তোলা স্পর্শে পাগল করতে শুরু করে কিশোরী মন। রায়সা চোখ খিচে নেয়। রেজা ঝুঁকে গিয়ে আলতো চুমু খায় রায়সার ওষ্ঠে। তারপর আস্তে আস্তে নিচে নামে। ঠোঁট ছোঁয়ায় রায়সার উন্মুক্ত পেটে। নাভির কাছে কালো এক তিল। রেজার চোখে পড়তেই কামুক চোখে তাকিয়ে থেকে কামড় বসায় তাতে। তীব্র ব্যথা অনুভব করে রায়সা। মুখে উফ জাতীয় এক শব্দ নির্গত হয়। সময়ের হুঁশ নেই। আপাতত দুই নরনারী কামুকতায় লিপ্ত। বাকি অর্ধেকটা সেরে ফেলে রাই। রাইসার নিঃশ্বাস ঘন পড়ছে। এ যেন মৃত্যুর আগের নিঃশ্বাস। উত্তাল সমুদ্রে ডুবন্ত সাঁতারের অক্সিজেন ফুরিয়ে এসে ঠিক যতটা ঘন নিঃশ্বাস টানে, তেমন। রেজার জিহ্বা চলাচল করছে রাইসার পেটে। রেজা কাজ থামায়, মুখ তুলে রাইসার দিকে তাকায়। প্রস্তুতি নাও রাই, দ্বিতীয় দফায় যুদ্ধ ঘোষণা করছি। রাইসার দাঁতে ঠোঁট কামড়াতেই রেজা মোক্ষম আঘাত হানে। আবেগে মুখ হতে নির্গত হয়, ও তেরে, এটা উত্তপ্ত লাভা। ব্যথায় কুঁকড়ে যায় রায়সা, অথচ নিজের একান্ত কাজে অটল রেজা। সময় পেরোতে থাকে। অন্ধকারাচ্ছন্ন ফাঁকা ছাদের এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে আছে ইফরা। সময়ের খেয়াল নেই তার। হাজার তারার মাঝে উজ্জ্বল চাঁদের আলো এসে মুখে পড়েছে তার। পশ্চিমা বাতাসে গায়ের লোমগুলো শিরশির করছে। ইফরা শান্ত চোখে চাঁদের সৌন্দর্য দেখছে। দেখছে চাঁদকে ঘিরে রাখা তারাগুলোকে। জীবনগুলো কিভাবে কিভাবে যেন সময় স্রোতে বয়ে চলছে। প্রতিটা জীবনের একটা করে নিজস্বতা। তবুও কেমন করেই যেন হারিয়ে যাচ্ছে সব। এসবের হিসাব কষলে দেখা যাবে প্রতিটি জীবনে একটি করে অপ্রাপ্তির গল্প। প্রতিটি মানুষই খুনি, এক একটা স্বচ্ছ হৃদয় খুনি। ইফরাও খুনি। সে নিজের সাথেও খুন করেছে আরেকটি মেয়ের জীবন, মানহার জীবন। এটা কি চাইলেই অস্বীকার করা সম্ভব? সম্ভব নয়। সেও খুনি। আরাধ্য এলো, চুপচাপ এসে দাঁড়ালো এক পাশে। ইফরার নাকে এসেছে লোকটার শরীরের ঘ্রাণ। কিছু সময় নিশ্চুপ কাটল দুজনের। খোলা চুলগুলো বাতাসে উঠছে। শাড়ির আঁচলটাও মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আরাধ্য ডাকল, ইরা, তারা গুনছ? হুম। তবে ভাবছি। আর তো রেলিং থেকে সরে এলো। পেছনতে ইফরাকে জড়িয়ে ধরে খুব আলগা করে চুল খুলে মুখ ডুবালো। ইফরা দীর্ঘশ্বাস ফেলল। আর তো জিজ্ঞেস করল, কি ভাবছ? ইফরা চুপ থেকে বলল, ভাবছি, এই যে সকলে আমায় ভাঙছে, আমার বিশ্বাস ভাঙছে, দিনের পর দিন মিথ্যা ভালোবাসার অভিনয় করছে, কত সহজেই আমায় দুমড়ে মুচড়ে শুকনো পাতার মতো ঝুরঝুরে করে মাটিতে ফেলে পা দিয়ে পিষে যাচ্ছে। কি আশ্চর্য! কারো কোনো আফসোস নেই, কোনো অপরাধ বোধ নেই। কি নিশ্চিন্তে ঘুমিয়ে রাত পার করছে তারা। অথচ আমি অভাগী, হতাশায় মুখ গুজে নিঃসঙ্গতার সাথে নিদারুণ যন্ত্রণায় বেঁচে থাকি। কারো কোনো মায়া নেই। ইফরা ঘুরে যায়, আরদের দৃষ্টিতে নিজের দৃষ্টি মেলায়। মানুষ শখ করে কত প্রাণী পোষে, পাখিও পোষে, তাদের জন্য মায়াও করে। উড়ে গেলে কান্দে, মরে গেলেও কান্দে। অথচ কেউ আমায় মায়া করে না। কেন করে না ছোট নবাব? তবে আমি পোষা প্রাণীর থেকেও নিকৃষ্ট? আর তো সরে গেল, চাঁদের রেলিংয়ে হাতে ভর দিয়ে দাঁড়ালো। এ প্রশ্নের উত্তরটা সে নিজেও খুঁজে চলেছে। জানা নেই তার।
ইফরা আস্তে করে পেছন থেকে জড়িয়ে নিল তাকে, মাথাটা ঠেকালো আরাতের পিঠে। আরাত চোখ বুজে ইফরার হাতের উপর নিজের হাত রাখল। ইফরার শরীরে কাঁপুনি অনুভব করছে, মেয়েটা কাঁদছে। আরাত হাত দুটো বুক থেকে সরিয়ে পরপর দুই হাতে চুমু খেল। ইফরা আরও চেপে মাথাটা রাখছে আরাতের পিঠে। আরাতের হাঁসফাঁস লাগছে, কোথাও একটা পিচ্ছে নিশ্চুপ থাকা। কিছুক্ষণ একইভাবে চুপ থেকে ইফরার হাত সরিয়ে ঘুরে যায়। ইফরা দ্রুত চোখ মুছতে গিয়েও গালে পানি থেকে যায় তার। আরাত হাসে। শোনো মেয়ে, বেদনা লুকিয়ে কাঁদতে নেই। ওসব শীতে সকালের শিশিরের মতো রৌদ্রতাপে শুকিয়ে ফেলাই উত্তম। ইফরা তাকিয়ে থাকে আরাতের চোখে, চোখ দুটো লাল। কেন লাল এই প্রশ্ন করলেই উল্টোপাল্টা কথা বলবে লোকটা। আর তো ভ্রুচোড়া কুঁচকে নিল, তার অস্বস্তি বাড়ছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইফরান নাক টেনে বলল, দিনকাল ভালো নয় বুঝলে। আজকাল মেয়েরা এমনভাবে ছেলের দিকে তাকায়, মাঝে মাঝে ভয় ধরিয়ে ছাড়ে। কি জামানা চলছে বলো তো। ইফরা স্বাভাবিক হয়, আরতের জ্বালা ধরা কথাই বলে, রূপবতী নন আপনি, দেখলে ক্ষয় হবে না। আর তো হাসে, তবে দেখলে কেন? রসিকতা ভালো লাগছে না। ইফরা চলে যাবার জন্য পা বাড়িয়েছিল, আর তো দ্রুত তাকে আটকে কোমর চেপে ধরে। ঝাঁকি মেরে ওঠে ইফরার শরীর, থমকে গিয়েছে বাতাস। আর তো ঘন ঘন শ্বাস টানছে, চোখ দুটো গাঢ় লাল হয়ে উঠছে। এত সবের মাঝে ইফরার চোখ আটকায় আরাতের গলার উঁচু জায়গায়, অ্যারাম স্যাপেল। ইফরা হাত ছোঁয়াতে চায় ওটাতে, ধীরে ধীরে হাত বাড়িয়ে খানিক স্পর্শ করে। আর তো ঢোক গিলতেই কেমন একটা শব্দ হলো। আজ রাতটা বড্ড অদ্ভুত ইরা। ইফরা দ্রুত হাত সরিয়ে নিল আরাতের কণ্ঠনালী থেকে। ঘোর কাটতেই নিজেকে ছাড়াতে মুচড়ামুচড়ি করল সে। আর তো আরও শক্ত বাঁধনে চেপে ধরল ইফরার কোমর, নখ টাপল। এবার বোধহয় একটু দমল মেয়েটা। এ সুযোগ কাজে লাগিয়ে শাড়ির ফাঁকের উন্মুক্ত পেটে খামচে ধরল আরাধ্য। ঝটকা টানে ইফরাকে বুকে এনে ফেলে। ইফরা নড়তে চায়, তবে সেই সুযোগ না দিয়েই আরাধ্য দখলে নেয় তার ওষ্ঠ। আরও দুর্বল হল ইফরা। তার হাত এক পর্যায়ে শক্ত করে জড়িয়ে ধরে আরাধ্যের দেহ। আরাধ্য তখনও ওষ্ঠের স্বাদ নিতে ব্যস্ত। মিনিট দুই হবে হয়তো, জোর জবরদস্তি খাটিয়ে ইফরাকে ছেড়ে নিঃশ্বাস টানল। এরপর চুমুটা খেল কণ্ঠনালীতে। কয়েক মিনিট মুখ ডুবিয়ে দাঁতে কামড়ের ক্ষত সৃষ্টি করল ইফরার গলায়। প্রথমে ছোঁয়া অনুভূতির হলেও পরবর্তীতে ক্ষত করেছে, জ্বলন ধরিয়ে ছেড়েছে। আরাধ্য সরে দাঁড়ালো, পাশ কাটিয়ে যাবার আগেই হাত টেনে নিজের কাছে আনলো ইফরা। আরাধ্য থমকাল, পূর্ণ দৃষ্টিতে চেয়ে থাকলো শুধু। ইফরা এগিয়ে এগিয়ে গেল, আরাধ্যের পায়ের উপর পা রেখে খানিক উঁচু হলো। আরাধ্য নির্বাক পর্যবেক্ষণ করছে সব। কয়েক সেকেন্ড যেতেই অনুভব করলো তার ঠোঁট অন্যের দখলে। মস্তিষ্কে হ্যাং ধরলেও কয়েক সেকেন্ডে নিজেও ইফরার সাথে তাল মেলালো। আবেশের গভীরে ভাসতে শুরু করছে দুজন। ইফরা ছিটকে সরে গেল, আর তো মুচকি হেসে আঙুলের ঠোঁট মুছে নিল। আরদের ঠোঁটের কোণে রক্ত তরল, সে তরলটুকু কেমন করে জানি আঙুলে মুছল। দৃষ্টি সরালো, কোনো প্রকার অনুমতি ছাড়াই ইফরার হাত ধরে উল্টো ঘোরালো। এলোমেলো চুলগুলো সরিয়ে একের পর এক চুমু খেলো ইফরার ঘাড়ে, গলায় আর পিঠের উন্মুক্ত কিছু অংশে। ভয়ঙ্কর অনুভূতি। ইফরা দমে যাওয়ার উপক্রম, আত্মসমর্পণ করতে চাইছে তার মন। এর মাঝেই আরও এক ভয়ঙ্কর কাজ করে ফেলল আরাধ্য। ইফরার ব্লাউজের ফিতা খুলে আরও কিছুটা উন্মুক্ত করল পিঠটা। হাতের শীতল স্পর্শ দিতে থাকলো অনবরত। শরীরের প্রতিটি অলস লোমকূপ কিভাবেই যেন মুহূর্তে তরতাজা হয়ে গেল। ইফরার শরীর অবশ হয়ে আসছে, চোখ দুটো বন্ধ রেখে অনুভব করছে আরাধ্যের উন্মাদনা। শাড়ির আঁচল বুক হতে খুলে পড়েছে অনেকক্ষণ, খেয়াল নেই কারো। আর তো বেশ কারো এক চুমু খেলো ইফরার পিঠে, তারপর ধীরে ধীরে নিচে নামলো। হাঁটু ভাঁজ করে বসে কামড় বসালো ইফরার পেটের কাছে। হালকা কিছুটা দাগ হতেই আর তো যুদ্ধ জয়ের মতো হাসলো। তারপর আবারও আলতো করে চুমু খেলো, উঠে দাঁড়ালো। ইফরার শরীর তখনও কাঁপছে। আর তো কানের কাছে মুখ নিয়ে ডাকলো, ইরা। কিছু দম নিয়ে আরাধ্য বলল, বড্ড পিপাসা পেয়েছে, একটু সুধা পানের সুযোগ চাইছি। ইফরা দ্রুত মুখ লুকায় আরাধ্যের বুকে। আরাধ্য মুচকি হাসে, বউয়ের সায় পেয়ে দ্রুত কোলে তোলে তাকে। পাঁজা কোলা করে মুখ ডুবায় ইফরার বুকে। একটু একটু করে এগিয়ে যায় চিলেকোঠার ঘরের দিকে। ঘরের কাছে আসতেই এক লাথিতে খুলে দেয় দরজা। ইফরা চমকে গিয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরে আরাধ্যের গলা। আরাধ্য মুখ তুলল, কিছু সময় নিশ্চুপে তাকিয়ে থেকে বলল,
নালিশের পাতার শেষ নালিশটা যোগ করার মোক্ষম সময় এসেছে রক্তকমলিনী। তোমার স্বামী আজ তোমায় জেনে বুঝে ক্ষত বিক্ষত করবে, যার প্রতিটি আঘাতে তুমি ব্যথাময় সুখ অনুভব করবে। ইফরা পিটপিট করে তাকিয়ে দেখে আরাতের মুখে। আর্থ চিলেকোঠার কাঠের উপর শুয়ে দেয় ইফরাকে। ধীরে ধীরে খুলে ফেলে নিজের গায়ের পাঞ্জাবি। তারপর ঝুঁকে গেল। আবারও প্রথম চুমুটা খেলো ইফরার কণ্ঠনালীতে। দ্বিতীয় চুমু খেলো ইফরার কানের লতিতে। ইফরা কুঁকড়ে যায়। খামচে ধরে আরাতের পিঠের মাংস। আর্থ সরে এলো। ব্লাউজের গলায় টান দিতেই, এক এক করে প্রায় সবকটা বোতাম ছিঁড়তেই উন্মুক্ত হলো শরীর। আর্থ নিঃস্বাক্ত চোখে তাকিয়ে থাকল। হঠাৎ করেই উন্মুক্ত বক্ষে নিজের আধিপত্য বিস্তার করতে ব্যস্ত হলো। ব্যথাতুর কিছু স্পর্শে ইফরার চোখ হতে পানি পড়ছে। আর্থ নিচে নামল। নরম পেটে এলোমেলো ছোঁয়ায় কাতর করতে চাইল বউকে। হলো তাই। ইফরার শরীর বারংবার ধনুকের ন্যায় বেঁকে যাচ্ছে। আর্থ দু হাতে শক্ত করে চেপে ধরল। মাথাটা একটু উঁচু করে ইফরাকে একবার দেখে জিহ্বা দিয়ে খেলতে শুরু করলো উন্মুক্ত পেটের নাভির আশেপাশে। ইফরার জান যায় যায়। আরাধ্যের পাগলামি পারল। খুলে ফেলল ইফরার গায়ের শাড়ি। নিভিয়ে দিল চিলেকোঠার লাইট। আপাতত ঘরে মৃদু চাঁদের আলো প্রবেশ করছে দরজার ফাঁক ফোকর গলিয়ে। আরাধ্য আরও নিচে নামল। উত্তাল সমুদ্রের ডুবন্ত সাঁতারি হবার প্রতিটি চেষ্টা এক একে পূরণের লক্ষ্যে সে। ইফরার নিঃশ্বাস ঘন ঘন পড়ছে। বদ্ধ ঘরে দুজনের নিঃশ্বাস ব্যতীত আর কিছুর শব্দ নেই। কিছুটা থেমে আরাধ্য বলল, যৌবনের স্পর্শকৃত প্রথম নারী তুমি। তোমার তলপেটে প্রবেশকৃত আমার প্রতিটি বীর্যকণা তার সাক্ষী হবে মেয়ে। আজ আমার পুরুষত্ব তোমাকে উৎসর্গ করলাম রক্তকমলিনী। ইফরার নখ আঁচড় কাটছে বিছানার চাদর। আর্ধের উন্মাদনা বৃদ্ধি পাচ্ছে। শরীর ঘেমে উঠছে। ইফরা চমকে ওঠে। শরীর ঝাড়া দিয়ে ওঠে তার। আরাধ্য মত্ত হয়েছে নিজের খায়েশ মেটাতে। ইফরা কেঁপে উঠছে। তীব্র ব্যথায় বারবার কুঁকড়ে যাচ্ছে। অতিক্রম হয় সময়। যৌনতায় মিলিত হয় দুই নরনারী। মাঝরাত। ক্লান্ত শরীরে ঘুমোচ্ছে ইফরা। আর্ধ উঠে দাঁড়ালো। ঘরের মাঝে কয়েকবার পায়চারি করে আবারও বিছানার কাছে এলো। ঘুমন্ত ইফরার মাথার কাছে হাঁটু ভাঁজ করে মুখের দিকে তাকিয়ে থাকলো। চোখের কোণে পানি শুকিয়ে আছে। এলোমেলো চুলগুলো মাটি ছুঁয়ে পড়ে আছে। বাচ্চা কয়েকটা চুলও মেয়েটার মুখে পড়ে আছে। আর তো আরও ঝুঁকে গেল। ছোট করে চুমু খেলো ইফরার ললাতে। তারপরে এসে আবারও দাঁড়ালো ছাদের কিনারায়। সিগারেট জ্বালিয়ে ঠোঁটের কোণে রাখল। লম্বা কয়েকটা টান দিয়ে ধোঁয়া গিলে চাঁদের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসল। রাত ফুরিয়ে এসেছে। কাল তাকে রাজধানী যেতেই হবে। বুঝতে পারছি। প্রচুর পেকেছো তোমরা। সারাদিন খালি উপন্যাস উপন্যাস, আর উপন্যাসের তলে তলে এইসব কিছু, তাই না? ঠিক আছে, দেখা হোক বাড়ির লোকের সাথে। বাঁধিয়ে বাঁধিয়ে বেশি বেশি করে নালিশ দেব। উপন্যাস, উপন্যাসের ভূত তোমাদেরকে ছাড়াচ্ছি, দাঁড়াও। Thank you.